সেপ্টেম্বর থেকে আগের ভাড়ায় চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। সফল বাংলাদেশের ভিত্তি করেছেন বঙ্গবন্ধু। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল মত রাজনীতিক ও ব্যবসায়ীদের। সিনহা হত্যা মামলায় পুলিশের ৩ সাক্ষীর দ্বিতীয় দফায় র্যাব হেফাজতে। নাজমুলের বই কেলেঙ্কারিতে ক্ষুব্ধ প্রকাশকেরা, মেধাস্বত্ব চুরি সহ নানা জালিয়াতির অভিযোগ। বিএনপি জামাত জোট সরকারের কূটচালে বন্ধ করেছিল ২১শে টেলিভিশন। মুক্তিযুদ্ধ সত্য সুন্দরে অবিচল থাকার অঙ্গীকার। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত ১১টার ২১শে সংবাদের সাথে আছি আমি সোনিয়া স্নিগ্ধা। দর্শক, ২১শে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়াও সংবাদে আরও থাকছে, নিজ অবদানে স্মরণীয় থাকবেন রাহাত খান। সহকর্মী ভক্ত অনুরাগীদের শ্রদ্ধায় অন্তিম শয়ান। পহেলা সেপ্টেম্বর থেকে গণপরিবহনে বহাল হচ্ছে করোনা পরিস্থিতির আগের ভাড়া। শর্ত সাপেক্ষে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার। যত আসন তত যাত্রী, এই নিয়মের পাশাপাশি গণপরিবহনকে মানতে হবে স্বাস্থ্যবিধি। ঢাকা জোনের সড়ক পরিবহন সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। বিস্তারিত জানাচ্ছেন আকবর হোসেন সুমন। করোনা পরিস্থিতিতে কয়েক দফা যাত্রী পরিবহন ও যান চলাচল বন্ধ থাকে। পরে সীমিত আকারে চলাচলের অনুমতি দেওয়া হয়েছিল কড়াকড়িভাবে স্বাস্থ্যবিধি মানার শর্তে। এর মধ্যে ছিল নির্ধারিত আসনের অর্ধেক যাত্রী বহনের নির্দেশনা, আর ভাড়া নির্ধারণ করা হয়েছিল দ্বিগুণ। সম্প্রতি ভাড়া নিয়ে নানা বিড়ম্বনার প্রেক্ষাপটে অতিরিক্ত ভাড়া প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে সরকার। ঢাকা জোনের সড়ক পরিবহন ও সংশ্লিষ্টদের সঙ্গে অনলাইন বৈঠকে এ সিদ্ধান্ত জানান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী। সামগ্রিক পরিস্থিতি এবং জনস্বার্থ বিবেচনা করে শেখ হাসিনা সরকার আগামী ১ সেপ্টেম্বর হতে গণপরিবহনের আগের নির্ধারিত ভাড়ায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তবে এক্ষেত্রে কয়েকটি শর্ত সংশ্লিষ্টদের প্রতিপালন করতে হবে। নতুন পর্যায়ে আগের ভাড়া বহাল হলো, ফলে যত আসন তত যাত্রী বহন করা যাবে গণপরিবহনে। তবে মাস্ক ব্যবহার সহ মানতে হবে স্বাস্থ্যবিধি। সকলকে অবশ্যই মাস্ক পরিধান করতে হবে। আসন সংখ্যার অতিরিক্ত কোনো যাত্রী পরিবহন করা যাবে না, অর্থাৎ যত সিট তত যাত্রী পরিবহন নীতি কার্যকর করতে হবে। ট্রিপের শুরু এবং শেষে যানবাহন জীবাণুমুক্ত করতে হবে। শর্ত মানার আশ্বাস দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি। পূর্বের স্বাস্থ্যবিধি মেনে স্ট্যান্ডিং প্যাসেঞ্জার নিতে হবে না, নেওয়া যাবে না। পূর্বের সিট ক্যাপাসিটি গাড়ি চলবে। আমরা এতে মোটামুটি যে ঘোষণা দিচ্ছি এই ঘোষণার সাথে আমরা একমত। আকবর হোসেন সুমন, ২১শে টেলিভিশন, ঢাকা। আজকের সফল বাংলাদেশের ভিত্তি রচনা করে গেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভিত্তিভূমিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন সাফল্যের রোল মডেল। জাতীয় শোক দিবস উপলক্ষে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই আয়োজিত আলোচনায় এমন মত দেন ব্যবসায়ী ও রাজনৈতিক নেতারা। মেহেদী হাসানের রিপোর্ট। জাতীয় শোক দিবস উপলক্ষে এফবিসিসিআই আয়োজিত আলোচনা অনুষ্ঠান অংশ নেন শীর্ষ ব্যবসায়ী এবং রাজনীতিবিদরা। এই ব্যবসায়ীদের আপনার এই কাজগুলি ব্যবসায়ী নেতারা বঙ্গবন্ধুকে স্মরণ করার পাশাপাশি তার অর্থনৈতিক দর্শন নিয়ে আলোচনা করেন। এ সময় উঠে আসে কিভাবে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে। 48 থেকে বঙ্গবন্ধু বুঝতে পেরেছিলেন এই দেশ আমাদের জন্য না, এই পাকিস্তান আমাদের জন্য না। 1974-এ যে ল্যান্ড এগ্রিমেন্ট উনি করে গেছিলেন, ল্যান্ড বাউন্ডারি এগ্রিমেন্ট, সেটা ওনারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ইমপ্লিমেন্ট করেছেন। দিনরাত পরিশ্রম করে যখন তিনি মৃত্যুবরণ করেন, শাহাদত বরণ করেন, তখন বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হয়েছিল
7%-এর উপরে। বঙ্গবন্ধুর শিল্পায়ন নীতি নিয়ে আলোচনা করেন প্রধানমন্ত্রীর বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান। ওই সময় আপনার ন্যাশনালাইজেশন করা ছাড়া কিন্তু আর কোনো উপায় ছিল না। ইনফ্যাক্ট 95% যা আমাদের এখানে ইন্ডাস্ট্রিগুলি ছিল সেটা কিন্তু পাকিস্তানিদের মালিকানা ছিল। বঙ্গবন্ধুর নীতি, আদর্শ ও উন্নয়ন দর্শন উঠে আসে দুই বিশিষ্ট রাজনীতিবিদের আলোচনায়। স্বাধীনতার বলেছিল বাংলাদেশ হবে দরিদ্র দেশের মডেল, আর আজকে লোকে বলে বাংলাদেশ হচ্ছে উন্নয়নের মডেল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে। বঙ্গবন্ধু যে রাজনৈতিক মুক্তি শুধু চেয়েছিলেন তা নয়, বঙ্গবন্ধু অর্থনৈতিক মুক্তির দিকেই বেশি দৃষ্টি ছিলেন। বঙ্গবন্ধু যখনই সুযোগ পেয়েছেন তখনই কিন্তু বাঙালি জাতিকে অর্থনৈতিকভাবে দাঁড়াবার সুযোগ করে দেওয়ার চেষ্টা করেছে। এদিকে জাতীয় শোক দিবস উপলক্ষে আলাদা দুটি সভায় বঙ্গবন্ধুর কর্ম ও দর্শন নিয়ে আলোচনা করেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ ও আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। আজকেও জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক প্রতিপক্ষ, দেশের শত্রু, অগ্রগতির শত্রু, অসাম্প্রদায়িকতার শত্রু, তারা বঙ্গবন্ধু কন্যাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়েছে, তাই তারা ষড়যন্ত্রের পথ বেছে নিয়েছে। বঙ্গবন্ধুর যে আদর্শ ভোগ নয় ত্যাগ, সেই আদর্শে আমরা উজ্জীবিত হয়ে এই গত 5.5 মাস ধরে আমরা কাজ করে চলেছি। মেহেদি হাসান, 21 টেলিভিশন, ঢাকা। অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার ঘটনায় পুলিশের করা মামলায় 3 সাক্ষীকে 4 দিনের রিমান্ডে নিয়েছে র্যাব। কক্সবাজার জেলা কারাগার থেকে হাসপাতালের স্বাস্থ্য পরীক্ষার পর র্যাবের একটি দল তাদের হেফাজতে নেয়। আসামিরা হলেন টেকনাফ মারিশ বুনিয়ার, নুরুল আমিন, নিজামুদ্দিন ও আয়াস। গত 25 আগস্ট তদন্ত কর্মকর্তা র্যাবের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোহাম্মদ খায়রুল ইসলাম তাদেরকে আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড আবেদন করেন। শনিবার শুনানি শেষে দ্বিতীয় দফার 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন বিচারক তামান্না ফারা। এর আগে 20 আগস্ট প্রথম দফায় তাদের 7 দিনের রিমান্ড শেষ হয়েছিল। করোনায় আরও 32 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃতের সংখ্যা 4206 জন। নতুন করে শনাক্ত 2131 জন। স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ঢাকা সিটি সহ দেশের বিভিন্ন স্থানে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 2027 জন। এ পর্যন্ত মোট সুস্থ 1,98,863 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 18.23%। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 64.37% এবং মৃত্যুর হার 1.36%। গত 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছিল 11,438টি। চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার অনুমতি দেবে সরকার, এমন আশাবাদ ব্যক্ত করেছেন তার আইনজীবী মাহবুব উদ্দিন খোকন। রাতে গুলশানে খালেদা জিয়ার সঙ্গে করে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। ওনার 75 বছর বয়স এবং ওনার এই তো শারীরিক তো দুইটা খুব মেজর অসুস্থতা আছে, এছাড়াও যে ওল্ড এজ যে কমপ্লিকেসি সব কিছু মিলাই চিকিৎসাই করতে পারছে না। এই সিচুয়েশনে আমার দৃঢ় বিশ্বাস ইনশাল্লাহ সরকার তার আবেদন বিবেচনা করবে। সাংবাদিক নাজমুল হোসেনের বই কেলেঙ্কারিতে ক্ষুব্ধ প্রকাশকেরা। মেধাস্বত্ব চুরি সহ নানা জালিয়াতির অভিযোগ তার বিরুদ্ধে। লেখক সম্পাদকের নাম ফেলে দিয়ে নিজের নাম বসিয়ে দেয়া রীতিমতো অপরাধ বলেই মনে করছেন ভুক্তভোগীরা। আরও জানাচ্ছেন আকবর হোসেন সুমন। নাজমুল হোসেনের বই কেলেঙ্কারি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো সমালোচনার ঝড়। বঙ্গবন্ধু কর্নারে 30 কোটি টাকার 8টি বইয়ের মধ্যেই শুধু নাজমুলের প্রকাশনা সংস্থার 3টি বই কিনতে খরচ 20 কোটি টাকারও বেশি। এখানেই শেষ নয়, আছে জাল জালিয়াতির আরও ঘটনা। বঙ্গবন্ধু মানেই স্বাধীনতা বইটির প্রকাশক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, সম্পাদক অমিতাভ দেউরি, কিন্তু এবার বইটি হয়ে গেল নাজমুলের। 3টি সংস্করণে আমাকে না জানিয়ে যতবার চেঞ্জ করা হয়েছে। যে অসাধু চক্র এরকম কাজ করতে পারে তারা বইয়ের ভেতরে ছবি কমিয়েছে কিনা, নতুন ছবি সংযোজন করেছে কিনা, লেখায় কোনো পরিবর্তন এনেছে কিনা সে তো আমি জানি না। বিষয়টি টাকা পয়সার না, রয়্যালিটির না, বিষয়টি মেধাস্বত্বের এবং এই চৌর্যবৃত্তির বিরুদ্ধে। এই কথাটি আমি স্পষ্ট করে বলতে চাই।
3053 দিন বইটি প্রকাশ করেছিল কারা কর্তৃপক্ষ। কাউকে কিছু না বলেই বইটি নাজমুল নিজের প্রকাশনা সংস্থা জার্নি মাল্টিমিডিয়া লিমিটেডের নামে চালিয়ে দেন। আর অধ্যাপক নাসরিন আহমদ সম্পাদিত অমর শেখ রাসেল গ্রন্থটি বাণিজ্যিক প্রকাশের বিষয়ে তাকে কিছুই জানানো হয়নি। ওর ছবিগুলোকে গুছিয়ে দিয়েছি, যেহেতু আমি রাসেলকে এবং ওই পরিবারকে অনেক ভালো করে চিনি, রাসেলকে জন্মাবার পর থেকে দেখে আসছি, সুতরাং এই কাজগুলো করেছি এবং দিস আই ডিড কমপ্লিটলি নাজমুলকে হেল্প করবার জন্য। এখন তারপরে সে এটাকে কোথায় ছাপাচ্ছে, কোথায় ডিস্ট্রিবিউট করছে, কোথায় কি করছে, এগুলো বিষয়ে আমি কিন্তু কিছুই জানি না। তখনও জানতে চাইনি, আমি এখনো জানি না। এই সব কিছুতে ক্ষুব্ধ লেখক প্রকাশকরা। তারা বলছেন যা হয়েছে তা রীতিমতো অপরাধ। এইভাবে বই প্রণয়ন এবং বিক্রি কোনোটাই করা যাবে না। যদি করা হয় তাহলে বঙ্গবন্ধুর আদর্শের প্রতি আমরা অসম্মান করব, তার প্রতি অসম্মান করব। আর যদি কেউ করে থাকে তাকে আইনের আওতায় নিয়ে আসাটা শতভাগ জরুরি। কারণ বঙ্গবন্ধু আমাদের সকলের, বঙ্গবন্ধু কোনো একজনের ব্যক্তির না এবং কোনো এক ব্যক্তির তাকে নিয়ে ব্যবসা করবে এটাও আমরা চাই না। সেই তদন্ত রিপোর্টে যদি বর্তমান বিষয়টি না এসে থাকে তাহলে আবারও তদন্ত কমিটি গঠন করে নতুন করে তদন্ত করে একটি রিপোর্ট তৈরি করে সেই রিপোর্ট জনসম্মুখে প্রচার করা হোক। এটা শুধু প্রকাশক না, সমুদয় প্রকাশক এবং লেখক ও সংস্কৃতিমান যারা আছেন তাদের সবারই এটা দাবি। যে নাজমুলের বিরুদ্ধে এত অভিযোগ, তার বক্তব্য জানতে বারবার যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি তাকে। আকবর হোসেন সুমন, 21 টেলিভিশন, ঢাকা। 29 আগস্ট 2002 গণমাধ্যমের ইতিহাসে একটি কালো দিন। এদিন 4 দলীয় জোট সরকার আইনি মারপ্যাচ ও রাজনৈতিক কুটচালে বন্ধ করে দিয়েছিল দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল চ্যানেল 21 টেলিভিশনের কণ্ঠস্বর। নানা বাধা পেরিয়ে আদালতের রায়ে 2005 সালে 21-এর জয় হলেও ফিরে পায়নি টেরিস্টোরিয়াল সুবিধা। 2007 সালের 29 মার্চ থেকে আবারও যাত্রা শুরু করে 21-এ। বিশিষ্টজনরা বলছেন, মাটি, মানুষ ও মুক্তিযুদ্ধের পক্ষে সত্য ও সুন্দর এবং অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণে অবিচল থাকবে 21। আদিত্য মামুনের রিপোর্ট। সারা পৃথিবীর শুভ ভাবনার দিকে বাংলাদেশের দুয়ার দিলাম খুলে। 2000 সালের 14 এপ্রিল বাংলাদেশের গণমাধ্যমের ইতিহাসে এক যুগান্তকারী দিন। সত্য, সুন্দর ও ন্যায়ের অঙ্গীকারে পথ চলা শুরু করে দেশের প্রথম বেসরকারি টেরিস্টোরিয়াল টেলিভিশন চ্যানেল 21-এ। আমি অত্যন্ত আনন্দের সঙ্গে আজকের এই মনোরম সন্ধ্যায় 21-এ টেলিভিশনের শুভ উদ্বোধন ঘোষণা করছি। নতুন মাত্রা যোগ হয় টেলিভিশন সংবাদে। অনুষ্ঠানে বৈচিত্র্য, নিত্য নতুন তথ্য প্রবাহ আর উপস্থাপনায় 21-এ হয়ে ওঠে গণমাধ্যমের পথপ্রদর্শক। মুক্তিযুদ্ধের জয়গান, বঙ্গবন্ধু হত্যা ও যুদ্ধাপরাধীদের বিচারের বলিষ্ঠ দাবি, ধর্মান্ধতার কুসংস্কারের বিরুদ্ধে সোচ্চার 21-এর সংবাদ আর অনুষ্ঠানমালা সিক্ত হয় মানুষের প্রগাঢ় ভালোবাসায়। 18 বছর আগে এই দিনে পরিবর্তনের অঙ্গীকারে আবদ্ধ 21-এর কণ্ঠরোধ করা হয়। আমরা গভীর দুঃখের সঙ্গে আমাদের নিয়মিত সম্প্রচার কার্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হচ্ছি। মানুষের অকুণ্ঠ ভালোবাসা আর দীর্ঘ আইনি লড়াই পেরিয়ে 21 ফিরে আসে দর্শকদের কাছে। 2007 সালের 29 মার্চ থেকে আবারও যাত্রা শুরু করে 21। আদালতের রায় আসে 21-এর সম্প্রচারের পক্ষে, তবে টেরিস্টোরিয়ালে নয়, স্যাটেলাইটে। আপনারা দেখছেন 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধের ইতিহাস, আবহমান বাংলার ঐতিহ্য আর অসাম্প্রদায়িক চেতনার স্ফুরণে ভীত হয়ে তৎকালীন সরকার 21-এর কণ্ঠ রুদ্ধ করে বলে জানান এই সাংবাদিক। অসাম্প্রদায়িক বাংলার, চিরায়ত বাংলার যে রূপ, যে আবেদন, সেটাকে যখন ইটিভি সম্প্রচার করতে থাকে, সেটাকেই আঘাত করতে চায়,
সেই সাম্প্রদায়িক শক্তি। 2001 সালের নির্বাচনে ক্ষমতায় আসে স্বাধীনতা বিরোধী অপশক্তি। তারা প্রগতির বিরুদ্ধে অবস্থান নিয়ে বন্ধ করে দিয়েছিল 21 টেলিভিশন। এমন মত ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মশ আরেফিন সিদ্দিকীর। 21 চেতনা, মুক্তিযুদ্ধের চেতনা, যেহেতু এই চেতনা নিয়ে এটা 21 টেলিভিশনে এগিয়ে যাচ্ছে, আর সরকার হচ্ছে বিএনপি জামাত জোট সরকার, যেখানে একেবারে সরাসরি মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি মন্ত্রিসভায় অবস্থান করছে। অতএব আমরা স্বাভাবিকভাবে বুঝতে পারি যে নানা ধরনের কূটকৌশলের মাধ্যমে এই সম্প্রচার কেন্দ্রটি বন্ধ করার পায়তারা করা হলো, বন্ধ করে দেওয়া হলো। ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ আর অসাম্প্রদায়িক চেতনাকে ধারণ করে 21 চলছে বলে জানালেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা। 21 টেলিভিশন বাঙালি জাতীয়তাবাদের পক্ষে, বাংলা ভাষার মর্যাদার পক্ষে, মহান মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে, অসাম্প্রদায়িকতার পক্ষে এবং বাংলার আবহমান যে সংস্কৃতি, সেই সংস্কৃতির পরম্পরায় 21 টেলিভিশন সম্পৃক্ত থাকবে শতভাগ। এর বাইরে যাওয়ার কথা তো 21 টেলিভিশনের নয়। সত্য উচ্চারণে দ্বিধাহীন 21, কারণ 21 মানে তো মাথা নত না করা। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। মিটফোর্ড হাসপাতাল থেকে পলাতক কয়েদি গ্রেফতার, 3 কারারক্ষী সাময়িক বরখাস্ত। সিলেটের গোলাপগঞ্জে বাস অটোরিকশা সংঘর্ষে প্রাণ গেল 5 জনের। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। মুজিববর্ষে বঙ্গবন্ধুর আরেকজন খুনিকে দেশে এনে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। শনিবার গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন পররাষ্ট্রমন্ত্রী। এ সময় তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর অপর যে খুনি কানাডায় রয়েছেন তার ফিরিয়ে আনার বিষয়ে সরকার বেশ অগ্রসর হয়েছে, তবে বাকি 3 জন কোথায় আছে বা কি নামে আছে তার সঠিক তথ্য নেই। আমরা এই মুজিব বসে আরেকজনকে দেশে এনে আপনার বিচারের সম্মুখীন করতে পারি। আরেকটি কেস যিনি কানাডা আছেন, এইটা আমরা বেশ অগ্রসর হয়েছি। এক ক্লাস থেকে পরবর্তী ক্লাসের পাঠ্যসূচির উপযোগী করে শিক্ষার্থীদের গড়ে তুলতে একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে, জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি। জাতীয় জাদুঘরে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর প্রদর্শনী এবং আগস্টের শোক দিবসের আলোচনায় এসব কথা বলেন তিনি। শিক্ষামন্ত্রী জানান, প্রয়োজনে শিক্ষাবর্ষ বৃদ্ধি করে 1 মাসের মতো অতিরিক্ত ক্লাস নিয়ে এসব পরিকল্পনা বাস্তবায়ন করার কথা ভাবা হচ্ছে। বাস্তবতা সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, শিক্ষা সংশ্লিষ্ট কেউ বসে নেই। শিক্ষার্থীদের কল্যাণে সব ধরনের উদ্যোগ নিয়ে কাজ চলছে। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ তৈরি হলে একদিনও বিলম্ব করা হবে না বলেও জানান শিক্ষামন্ত্রী। যতটুকুই ক্ষতি হোক তা আমরা যখন ক্লাসরুমে ফিরে যেতে পারবো তখন তা পুরোপুরি পুষিয়ে নিতে আমরা আমাদের সর্বাত্মক প্রচেষ্টা চালাবো। আমরা বসে নেই, আমরা আমাদের সমস্ত রকমের কন্টিনজেন্সি প্ল্যান করছি। এটা না হলে ওটা, ওটা না হলে সেটা, কোনোভাবেই শিক্ষার্থীদের শিক্ষা জীবন যেন ব্যাহত না হয়। রাজধানীর মিটফোর্ড হাসপাতাল থেকে পলাতক কয়েদি মিন্টু মিয়াকে রাজধানীর পুরান ঢাকার বাবুবাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় 3 কারারক্ষীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শনিবার ভোর 4:30টার দিকে পালিয়ে যায় মিন্টু মিয়া। গতরাতে তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করেছিল কারা কর্তৃপক্ষ। হাসপাতাল থেকে জানানো হয়, মিন্টু মিয়া শ্বাসকষ্টজনিত রোগে আক্রান্ত ছিলেন। হাসপাতালের 2 নম্বর ভবন মেডিসিন বিভাগের 6 তলায় কারারক্ষীদের পাহারায় ওই আসামি চিকিৎসাধীন ছিলেন। দায়িত্ব অবহেলার জন্য 3 কারারক্ষীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। সাহিত্যিক সাংবাদিক রাহাত খান ছিলেন মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও মুক্তবুদ্ধির চর্চার পথিকৃৎ বলেছেন বিশিষ্টজনেরা। শনিবার বেলা 11টার দিকে জাতীয় প্রেস ক্লাবে তার জানাজায় অংশ নেন সহকর্মী, ভক্ত ও অনুরাগীরা। পরে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাকে অন্তিম শয়নে শায়িত করা হয়। সাইদুল ইসলামের সহায়তায় আদিত্য মামুনের রিপোর্ট।
সাহিত্যিক সাংবাদিক রাহাত খানের প্রতি শ্রদ্ধা জানাতে তার মরদেহ বারডিম হিমাগার থেকে আনা হয় জাতীয় প্রেস ক্লাবে। শ্রদ্ধা জানান বিশিষ্ট জনসহ সহকর্মী আর ভক্ত অনুরাগীরা। বলেন, সাহিত্যে সাংবাদিকতায় রাহাত খানের অবদানই তাকে স্মরণীয় করে রাখবে। কর্ম দিয়ে, মেধা দিয়ে, কথা সাহিত্যিক হিসাবে তার অবদানে সমৃদ্ধ হয়েছে। একজন কথা সাহিত্যিক যিনি 3টি বিষয়ে নিজের কাজকে ক্লাসিক পর্যায়ে নিয়ে যান, তাকে মান্য না করে তো উপায় থাকে না। রাহাত খানের গৌরবোজ্জ্বল জীবন নিয়ে কথা বলেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তুলে ধরেন দেশের জন্য তার অবদান। এই বরেণ্য সাংবাদিক আসলে সংবাদপত্র জগৎকে, সাংবাদিকতাকেও তিনি সমৃদ্ধ করে গেছেন। পরে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে হয় জানাজা। রাহাত খান 1940 সালে কিশোরগঞ্জে জন্মগ্রহণ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর শেষ করে যোগ দেন শিক্ষকতা পেশায়। 69 সালে সাংবাদিকতা শুরু। দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদকের পরে বাসসের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন তিনি। 1972 সালে প্রকাশিত হয় রাহাত খানের প্রথম গল্পগ্রন্থ অনিশ্চিত লোকালয়। তার জনপ্রিয় উপন্যাসের মধ্যে রয়েছে অমল ধবল চাকরি, মধ্যমাঠের খেলোয়াড়, এক প্রিয়দর্শিনী। ছোট গল্পগ্রন্থ, প্রবন্ধ, নিবন্ধেও তিনি ছিলেন নিপুণ কারিগর। সাহিত্যে অবদানের জন্য তিনি 1973 সালে বাংলা একাডেমি এবং 1996 সালে 21 পদকে ভূষিত হন। প্রখ্যাত এই কথা সাহিত্যিক 80 বছর বয়সে শুক্রবার রাতে রাজধানীর ইস্কাটনে নিজ বাসভবনে ইন্তেকাল করেন। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। সিলেটের গোলাপগঞ্জে বাস সিএনজি অটোরিকশার সংঘর্ষে 5 জন নিহত হয়েছেন। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকাল 10:30টার দিকে গোলাপগঞ্জের চৌঘুরী বাজারে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, সিলেটের দিকে যাচ্ছিল একটি অটোরিকশা। পথে বিয়ানীবাজারগামী একটি বাসের সাথে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে মারা যান সিএনজি অটোরিকশার চালক সহ 3 জন। বাকি 2 জন হাসপাতালে নেয়ার পর মারা যান। হেকনেকে অনুমোদনের 2 বছর পরও চট্টগ্রাম মহানগরের জলাবদ্ধতা দূর করতে ন্যাপ প্রকল্পের কাজ শুরু করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। এছাড়া জলাবদ্ধতা নিরসনে আরও 2টি প্রকল্প আছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ এবং সিটি কর্পোরেশনের আওতায়। 2 বছর ধরে শুধু খাল পরিষ্কারেই সীমাবদ্ধ এসব প্রকল্পের কাজ। এমন পরিস্থিতিতে মেগা প্রকল্পগুলোর সুফল বঞ্চিত নগরবাসী। ইফরাজ নূরের ক্যামেরায় রিপোর্ট করছেন শিউলি শবনম। বর্ষা এলেই চট্টগ্রাম ডুববে, এ যেন নগরবাসীর নিয়তি। 2019 সালে জলাবদ্ধতা নিরসনে 8,000 কোটি টাকার 3টি প্রকল্প অনুমোদন দেয় সরকার। বিশাল বাজেটের প্রকল্প থাকলেও এর কোনো প্রভাব নেই চট্টগ্রাম মহানগরের মানুষের যাপিত জীবনে। 3টি প্রকল্পের মধ্যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ বাস্তবায়ন করছে 5,616 কোটি 49 লাখ টাকার প্রকল্প, আর 1,620 কোটি 73 লাখ টাকার প্রকল্প শুরুই করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। অন্যদিকে সিটি কর্পোরেশনের 326 কোটি টাকার প্রকল্পের ব্যয় বেড়ে দাঁড়িয়েছে 1,256 কোটি 15 লাখ টাকায়। তড়িঘড়ি প্রকল্প গ্রহণ এবং সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয়হীনতায় এগুলোর বাস্তবায়ন দীর্ঘসূত্রিতায় পড়েছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। যে চট্টগ্রামের আপনার স্বপ্ন দেখছি বিশ্বমানের চট্টগ্রাম, তো কাজেই এই প্রকল্পটা জন্য যে সমন্বয় দরকার সেটা নিশ্চিত করতে হবে যদি সঠিক সময়ে প্রকল্পটা বাস্তবায়ন করতে হয়। সংশ্লিষ্ট সংস্থাগুলোর দাবি, অর্থ প্রাপ্তি সাপেক্ষে আগামী অক্টোবর থেকে প্রকল্পের কাজ শুরু করা যাবে। পাহাড়ের মাটি আসছে, এই সিলট্রেশন হচ্ছে ড্রেনগুলোতে, ওগুলোর জন্য আমাকে জলাধার নির্ধারণ করতে হবে এবং এগুলো অ্যাকোয়ার করে আমাকে জায়গাগুলো নিতে হবে যত দ্রুত সম্ভব। তো এই টাকা প্রাপ্তিটা যদি আমার এই 2 বছরের মধ্যে ভালোভাবে না হয়, আমার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন আমি করতে পারবো না। কর্ণফুলী এবং হালদা নদীর যে শহরের যে কানেকশনে 23টা রেগুলেটরের মধ্যে আমাদের ডিজাইন এস্টিমেট সব কমপ্লিট হয়ে আছে। চট্টগ্রামকে জলাবদ্ধতা থেকে বাঁচাতে সেবা সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর দাবি জানান নগরবাসী ও বিশেষজ্ঞরা। শিউলি শবনম, 21 টেলিভিশন, চট্টগ্রাম। আবারও নিচ্ছি বিরতি। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে কুষ্টিয়া
কুষ্টিয়ায় লক্ষ্যমাত্রার অর্ধেক চালও সংগ্রহ হয়নি, দাম বাড়ার অজুহাতে সরবরাহে অনীহা মিল মালিকদের। বিশ্বে করোনায় আক্রান্ত 2.5 কোটি প্রায়, যুক্তরাজ্যে শীতে 85,000 মানুষের প্রাণহানির আশঙ্কা। আবারও আমন্ত্রণ রাত 11টার একুশের সংবাদে। বঙ্গবন্ধু শুধু আওয়ামী লীগের নেতা নন, সকল দলের নেতা বললেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম. কাদের। বঙ্গবন্ধুর 45তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে উপজেলা জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠন আয়োজিত আলোচনায় যোগ দেন জি.এম. কাদের। বলেন, জাতীয় পার্টির পক্ষ থেকে সারা দেশে বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী পালন করা হবে। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন দলের মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। সভাপতিত্ব করেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও স্থানীয় সাংসদ লিয়াকত হোসেন খোকা। বঙ্গবন্ধু হত্যার প্রথম প্রতিবাদকারী নাটোরের গুরুদাসপুরের 3 বন্ধু প্রবীর কুমার বর্মন, নির্মল কুমার ও অশোক কুমার পালকে 45 বছর পর সম্মাননা জানিয়েছে পৌর আওয়ামী লীগ। পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহনেওয়াজ মোল্লা তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন। 1975 সালের 15 আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার পর গুরুদাসপুরের চাচকৈর বাজারে সে সময়ে কলেজ পড়ুয়া এই 3 বন্ধু প্রথম প্রতিবাদ জানায়। তারা বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদ ও খুনিদের বিচার দাবি করে হাতে লেখা লিফলেট ও পোস্টার সাঁটাতে গেলে পুলিশ তাদের গ্রেফতার করে। এ ঘটনায় বিনা বিচারে 2 বছর সহ মোট 29 মাস কারাভোগ করেন তারা। মৌসুম শেষ হতে চললেও লক্ষ্যমাত্রার অর্ধেক চালও সংগ্রহ করতে পারেনি কুষ্টিয়া জেলা খাদ্য বিভাগ। ধান সংকট ও চালের দাম বাড়ার অজুহাতে সরকারি গোডাউনে সরবরাহ করতে অনীহা মিল মালিকদের। এদিকে নির্দিষ্ট সময়ের মধ্যে চুক্তিবদ্ধ মিলাররা চাল দিতে ব্যর্থ হলে লাইসেন্স বাতিল সহ কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে খাদ্য বিভাগ। কুষ্টিয়া প্রতিনিধি জহুরুল ইসলামের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। বুড়ো মৌসুমে চালের বড় একটি চালান কুষ্টিয়া থেকে সংগ্রহ করে সরকার। এবছর লক্ষ্যমাত্রা ছিল প্রায় 35,000 মেট্রিক টন। শুধু সদর উপজেলায় লক্ষ্যমাত্রা 28,000 মেট্রিক টনের বেশি। চাল সরবরাহের জন্য 4 শতাধিক মিল মালিক চুক্তি করলেও সংগ্রহ হয়েছে 15,000 মেট্রিক টনের সামান্য বেশি। লসেরও তো একটা সীমাবদ্ধ আছে, কি করব, আমাদের তো মিল মালিক তো হাত পা বাঁধা। সরকারি গোডাউনে না দিলেও স্থানীয় মোকামে চালের দাম দফায় দফায় বাড়ছে। এতে সরকারি খাদ্য সংগ্রহ অভিযান ব্যাহত হওয়ার পাশাপাশি ভোক্তারা রয়েছেন বেকায়দায়। আমরা চুক্তিবদ্ধ চাল দেওয়ার ক্ষেত্রে কিন্তু যদি আমরা দিতে না পারি, আমরা লসে চাল দেব, এরকম কোনো বাধ্যবাধকতা যদি থেকে থাকে তাহলে সেটা সরকারের নীতি নির্ধারকদের যে ধরনের আইন প্রণয়নের যে ব্যবস্থা আছে সরকার সেই ব্যবস্থা নেবে। এদিকে খাদ্য সংগ্রহ অভিযান সফল করতে কাজ করছেন জনপ্রতিনিধিরা। প্রশাসন ও খাদ্য বিভাগকে আরও দায়িত্বশীল হওয়ার পরামর্শ তাদের। যদি একটা মনিটরিং থাকে আমার মনে হয় তাহলে এই যে লাগামহীন যে দর ঊর্ধ্বগতি, এটা আমার মনে হয় তাকে চেপে ধরা যায়। চুক্তি করেও যেসব মিল মালিক চাল দিতে ব্যর্থ হবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানায় খাদ্য বিভাগ। আমাদের একটা রেট থাকে, তাদেরকে থাকে, বাজার মূল্যটা যাচাই করা হয়, সব সময় হয়তো ওভাবে তাদের মজুরটাও আমরা দেই, মনিটরিং অব্যাহত আছে। চলতি বছর সরকার প্রতি কেজি মোটা চালের দাম নির্ধারণ করেছে 36 টাকা, তবে দাম বেড়ে মিল গেটে বিক্রি হচ্ছে 44 টাকায়। 31 আগস্ট শেষ হচ্ছে বুড়ো সংগ্রহ অভিযান। সমর ইসলাম, 21 টেলিভিশন। এবারে সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চলতি বছর ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিলে গমের আমদানি কিছুটা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে যুক্তরাষ্ট্রের কৃষি বিভাগ ইউএসডিএ। ব্রাজিলের আমদানিতে উত্থান পতন আন্তর্জাতিক বাজারে গমের মূল্য নির্ধারণে অন্যতম প্রভাবক হিসেবে কাজ করে। কৃষি বিষয়ক মার্কিন গবেষণা সংস্থা ইউএসডিএ বলছে, এবছর ব্রাজিলে সব মিলিয়ে 71 লাখ টন গম আমদানি হতে পারে, যা আগের বছরের তুলনায় 1.39% কম। ব্রাজিল বিশ্বের 4র্থ শীর্ষ গম আমদানিকারক দেশ। অভ্যন্তরীণ চাহিদার বেশিরভাগই আমদানি করে পূরণ করে দেশটি।
রাত 11টার 21 সংবাদে। এবারে খেলার খবর। আগস্ট যুক্তরাষ্ট্র থেকে ঢাকায় ফিরছেন বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান। ঢাকায় এসে করোনা পরীক্ষায় নেগেটিভ হলে অনুশীলনের জন্য 5 থেকে 6 সেপ্টেম্বর বিকেএস পেতে যাবেন সাকিব। এর আগের কদিন বাসায় বিশ্রাম নেবেন। 29 অক্টোবর আইসিসির নিষেধাজ্ঞা থেকে মুক্তি মিলবে সাকিবের। ম্যাচ ফিক্সিং এর প্রস্তাব পেয়ে আইসিসিকে না জানানোয় সাকিবকে 1 বছরের নিষেধাজ্ঞা দেওয়া হয়। আর মেয়াদ শেষ হতেই ক্রিকেটে ফেরার পরিকল্পনা সাকিবের। অনুশীলনে কোচিং স্টাফরা সরাসরি যোগ দিলে ক্রিকেটারদের মাঝে গতি ফিরবে বলে মনে করছেন পেসার আলামিন হোসেন। দলগতভাবে অনুশীলন করলে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশ ভালো করবে বলেও আত্মবিশ্বাসী আলামিন হোসেন। লাস্ট 2 উইকস 1-to-1 প্র্যাকটিস করছি, তো এই সপ্তাহটা আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পেরেছি, এই জন্য আসলে একটু স্বস্তি লাগছে নিজেদের ভিতরে, কারণ এতদিন আমরা ব্যাটসম্যানদের বোলিং করতে পারিনি। আর আমরা কিন্তু এতদিন ভার্চুয়াল লাইক কোচদের মিটিং বা হচ্ছে যেভাবে দিক নির্দেশনা দিচ্ছিল সেভাবে চলতেছিলাম। নেক্সট উইক থেকে আমাদের কোচিং স্টাফ যারা আছে তারা আমাদের মাঝখানে চলে আসবে, তো সামনে থেকে আমরা আশা করতেছি আমরা আরো অনেক ভালো প্র্যাকটিস ফ্যাসিলিটি পাবো। বার্সেলোনার সঙ্গে আলোচনায় বসতে চান লিওনেল মেসি, তবে নতুন চুক্তি ছাড়া কোনো আলোচনা করতে রাজি নয় ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব ছাড়ার ব্যাপারে এখনও আগের অবস্থানেই রয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। বর্তমান চুক্তির নিয়ম অনুযায়ী অন্য কোনো ক্লাবে যেতে হলে মেসিকে 700 মিলিয়ন ইউরোর রিলিজ ক্লজে বার্সা ছাড়তে হবে। এদিকে বার্সেলোনাও তাদের অবস্থানে অনড়। রিলিজ ক্লজ ছাড়া তারা মেসিকে ছাড়বে না। বার্সা কর্তৃপক্ষ বলছে চুক্তি নবায়ন হওয়া ছাড়া কোনো আলোচনা নয়। আর এর সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। সেপ্টেম্বর থেকেই আগের ভাড়ায় চলবে গণপরিবহন, জানালেন ওবায়দুল কাদের। স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশনা। সফল বাংলাদেশের ভিত্তি গড়েছেন বঙ্গবন্ধু। শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল মত রাজনীতিক ও ব্যবসায়ীদের। সিনহা হত্যা মামলা, পুলিশের 3 সাক্ষী দ্বিতীয় দফায় র্যাব হেফাজতে। নাজমুলের বই কেলেঙ্কারিতে ক্ষুব্ধ প্রকাশকেরা, মেধাস্বত্ব চুরি সহ নানা জালিয়াতির অভিযোগ। বিএনপি জামাত জোট সরকারের কূটচালে বন্ধ করেছিল 21 টেলিভিশন। মুক্তিযুদ্ধ সত্য সুন্দরে অবিচল থাকার অঙ্গীকার। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ অন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।